প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি এডুকেশন টাইমসের বিশেষ শোতে। আজকের শোতে অতিথি হিসেবে আছেন দেশের বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ তোফাজ্জল ইসলাম স্যার। আমরা যদি স্যারের পরিচয়টা সংক্ষেপে বলি, স্যার প্রতিষ্ঠাতা পরিচালক, ইনস্টিটিউট অফ বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং এবং অধ্যাপক, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়। আমরা সরাসরি স্যারের কাছে আজকে চলে যাচ্ছি এবং স্যারের সাথে আলোচনা করব জাতীয় উন্নয়ন শিক্ষা খাতে জিডিপির অন্তত 5% বরাদ্দ কেন অপরিহার্য হয়ে উঠেছে। স্যার, আজকের অনুষ্ঠানে আপনাকে স্বাগতম। না, অনেক ধন্যবাদ আপনাকে আমাকে ইনভাইট করার জন্য। স্যার, আমরা আজকে আলোচনা শুরু করব আমাদের শিরোনামের প্রশ্নটি দিয়েই। বাংলাদেশের জাতীয় উন্নয়নে শিক্ষা খাতে বরাদ্দ জিডিপির 5% বরাদ্দ কেন গুরুত্বপূর্ণ, এবং এর সাথে আরেকটি প্যারালেল কোশ্চেন থাকবে, উন্নত দেশগুলোর তুলনায় বাংলাদেশের শিক্ষা খাতে ব্যয় কতটা পিছিয়ে আছে। অনেক ধন্যবাদ, এবং যে প্রশ্নটা করেছেন এটা খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এই সময়ের জন্য। বাংলাদেশে যে নতুন সরকার গঠিত হয়েছে প্রধানমন্ত্রী মাননীয় তারেক রহমানের নেতৃত্বে, বিএনপি তাদের যে ইশতেহার, এই ইশতেহারে তারা বলেছিল যে ক্ষমতায় আসলে জিডিপির 5% শিক্ষা খাতে ব্যয় করবে। আমরা গত যদি 2 দশক দেখি, আমাদের শিক্ষা খাতে কখনোই 2% বরাদ্দ হয়নি। এটা সাধারণত 1.6 অথবা 1.7 বা 1.5 ছিল। ইউনেস্কো বলেছে যে কোনো একটি দেশের আপনার দক্ষ জনগোষ্ঠী তৈরি করতে হলে জিডিপির শতকরা 6% শিক্ষা খাতে ব্যয় করতে হবে। এখন আমাদের দেশ, আমরা লক্ষ্য করেছি যে জিডিপির 1.6% খরচ করেছে। শিক্ষার মানের দিক থেকে আমরা গত যদি 3-4 দশকের কথা চিন্তা করি, আমরা শিক্ষার মান এবং উদ্ভাবনের দিক থেকে পৃথিবীতে আমরা অনেক পিছিয়ে। আমাদের প্রতিবেশী দেশ সাউথ এশিয়াতে যারা আছে, তাদের সাথে তুলনা করলে আমরা আমাদের শিক্ষাতে বিনিয়োগটা খুবই কম করে আসছি। কিন্তু বর্তমান সরকার খুবই চমৎকার কথা বলেছে। তারা বলেছে যে শিক্ষায় বিনিয়োগটা এটা আসলেই ভবিষ্যতের জন্য বিনিয়োগ। এটা অন্য ব্যবসায়িক বিনিয়োগের মতো না। এখানে দক্ষ জনগোষ্ঠী তৈরি করবে এবং তারা মেধা মননে এবং দক্ষতায় এতটাই সমৃদ্ধ হবে যাতে জাতিকে একটা সমৃদ্ধ জাতির দিকে এগিয়ে নিয়ে যেতে পারে, ইকোনমিকে শক্তিশালী করতে পারে। এবং আমি একটা কথা বলে আপনার এই প্রশ্নের উত্তর শেষ করি। পৃথিবীতে আপনি যদি এই বর্তমান জ্ঞান নির্ভর অর্থনীতির এই যুগে যে কোনো দেশের দিকে তাকান, সব উন্নত দেশেই তাদের বিশ্ববিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মানের উপর ভিত্তি করে ওই মানের সাথে তার ইকোনমির একটা অনুপাত রয়েছে। অর্থাৎ এটা অনেকটা সমানুপাতিক। যাদের শিক্ষার মান যত উন্নত, সেই দেশ অর্থনৈতিকভাবে তত উন্নত। তাই আমরা যদি যে স্বপ্নটা এখন সামনে এসেছে, যদি সত্যি সত্যি শতকরা 5% জিডিপির আমাদের শিক্ষার খাতে আপনার বিনিয়োগ করা হয়, নতুন বাজেটে আসে, এটা আমাদের জন্য একটা যুগান্তকারী সিদ্ধান্ত হবে। ধন্যবাদ স্যার। স্যার, আমাদের শিক্ষা খাতে আপনি উল্লেখ করেছেন যে আমাদের খুবই কম সংখ্যক জিডিপি বরাদ্দ দেওয়া হয়। তো স্যার, শিক্ষা খাতে কম বিনিয়োগের কারণে সবচেয়ে বড় ক্ষতি আসলে কোথায় হচ্ছে? গবেষণায়, নাকি দক্ষতা, নাকি কর্মসংস্থানে? আপনি কি মনে করেন? শিক্ষা খাতে আপনার বিনিয়োগ কম হওয়ার কারণে আমাদের যারা শিশু থেকে শুরু করে যুবক যারা বিশ্ববিদ্যালয় পর্যন্ত পড়ছে, তারা মানসম্মত শিক্ষা থেকে আপনার বঞ্চিত হচ্ছে। এবং শিক্ষা একটা বড় অধিকার এবং একটা জাতির উন্নয়নের, অনেক সময় আমরা শুনেছি ছোটবেলায়, শিক্ষা জাতির মেরুদণ্ড। ফলে এখানে সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে আমাদের এই মেরুদণ্ড আপনার দুর্বল হচ্ছে। এবং এই দুর্বল শিক্ষা নিয়ে আপনি দেখবেন বিশ্ববিদ্যালয় থেকে এখন লক্ষ লক্ষ গ্রাজুয়েট বের হচ্ছে।
তারা যেহেতু মানসম্মত বিশ্বমানের শিক্ষা পাচ্ছে না, তারা বিশ্ব কর্মবাজারে বলেন বা নিজেরা যে উদ্ভাবনী কিছু করা, তারা এন্টারপ্রেনার হিসাবে নিজেরাই আপনার কোনো কিছু উদ্ভাবন করার দিকে যাওয়ার ক্ষেত্রে আমাদের বর্তমান যে শিক্ষা, সেই শিক্ষাটা ততটা সহায়ক না। ফলে এতে যে আমাদের ছাত্রছাত্রীরা বঞ্চিত হচ্ছে আপনার মানসম্মত বিশ্বমানের শিক্ষা থেকে, তা নয়, জাতি বঞ্চিত হচ্ছে। কারণ এই বিশ্ববিদ্যালয় বা স্কুল কলেজ থেকে পরে যখন বিশ্ববিদ্যালয় থেকে অতিক্রম করে, যে ধরনের আপনার দক্ষতা, যে ধরনের আপনার ক্রিটিক্যাল থিঙ্কার হওয়ার কথা, সেই জায়গাটা আমরা তাদেরকে ততটা ভিত্তি দিতে পারছি না। ফলে কর্মক্ষেত্রে আপনি লক্ষ্য করে দেখবেন আমাদের একটা বিরাট রকমের বেকারত্ব হচ্ছে। আর একটা বড় সমস্যা হচ্ছে, দেশের যারা খুবই মেধাবী তাদের একটা অংশ বিদেশে মেধা পাচার হয়ে যাচ্ছে। আলটিমেটলি বাংলাদেশ আপনার যে অর্থনৈতিক সমৃদ্ধির দিকে যাওয়ার কথা, সেই দিক থেকে আমরা পিছিয়ে আছি। প্রিয় দর্শক, আমাদের সাথে অনেকেই জয়েন হয়েছেন, আমরা দেখছি। আমরা আলোচনা করছি বাংলাদেশের জাতীয় উন্নয়নে শিক্ষা খাতে জিডিপির অন্তত 5% বরাদ্দ কেন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এই মুহূর্তে। যদি এই বিষয়ক আপনাদের কোনো প্রশ্ন থাকে, আপনারা স্যারের কাছে করতে পারেন। আমি স্যারের কাছে প্রশ্নগুলো উপস্থাপন করব। স্যার, আমরা যদি পরবর্তী প্রশ্নে যাই, উচ্চশিক্ষা ও গবেষণায় বাজেট বাড়লে দেশের অর্থনীতিতে কি ধরনের উন্নতি হতে পারে, মানে দেশ কি পেতে পারে স্যার? হ্যাঁ, খুব ভালো প্রশ্ন। উচ্চশিক্ষা বলতে আমরা বুঝি যে আপনার টারশিয়ারি লেভেলের, অর্থাৎ ইন্টারমিডিয়েট বা এইচএসসি পাশ করার পরে কারিগরি হোক অথবা সাধারণ যে শিক্ষা, আন্ডার গ্রাজুয়েট, স্নাতক পর্যায়ের এবং স্নাতকোত্তর পর্যায়ের বা পিএইচডি পর্যায়ের সেই শিক্ষাকে আমাদের দেশে গত কয়েক দশকে আপনার আনুভূমিকভাবে এই শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা খুবই বেড়েছে। অনেকটা ব্যাঙের ছাতার মতো আপনার বিশ্ববিদ্যালয় আর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। কিন্তু এখানে সবচেয়ে বড় যে সমস্যাটা হয়েছে শিক্ষার মানের, আমি একটু আগে বলেছি, উচ্চশিক্ষার ক্ষেত্রে গবেষণা খুবই ইম্পর্টেন্ট। আপনার গবেষণা ধর্মী শিক্ষা যেটা, অর্থাৎ ক্লাসরুমে আপনার শুধুমাত্র লেকচার শুনবে এবং এই লেকচার দিয়ে যে জ্ঞান অর্জন করছে, এটা অনেকটা শুধুমাত্র মেমোরি ভিত্তিক, এবং যেগুলো পরের শ্রেণীতে গেলে ভুলে যায়, পরের ক্লাসে গেলেও ভুলে যায়। কিন্তু তাদেরকে আপনার বাস্তবিক যে জ্ঞান, মনে করেন ইন্টার্নশিপ, কোনো একটা ইন্ডাস্ট্রি অথবা কোনো সরকারি প্রতিষ্ঠানে তাকে যাওয়া, অথবা গবেষণার গারের মধ্যে নিজেরা হাতে কলমে কোনো একটা প্রবলেম সলভ করার ক্ষেত্রে গবেষণা করা, নতুন কিছু উদ্ভাবন করা, আমাদের যে রিয়েল লাইফে বাস্তব জীবনে যে সমস্যা আছে, এইগুলো সারা পৃথিবীতে আপনার টারশিয়ারি এডুকেশনে এই আপনার দক্ষতাগুলো শেখানো হয়। জ্ঞান সৃজন আমাদের বিশ্ববিদ্যালয়গুলোর সবচেয়ে বড় যে আপনার ত্রুটি বা সীমাবদ্ধতা, বিশ্ববিদ্যালয়ের মূল লক্ষ্য হচ্ছে এখানে জ্ঞান সৃজন হবে, আপনার গবেষণার মাধ্যমে জ্ঞান এখানে তৈরি হবে, আবিষ্কার হবে, উদ্ভাবন হবে, এবং এই জ্ঞানের আলোতে আপনার এই সমাজটা আলোকিত হবে। আপনারা জানেন যে এই সারা বিশ্ব, এখন আমরা এমন একটা বিশ্বে বসবাস করছি, চারপাশে সবই কিন্তু বিজ্ঞান এবং প্রযুক্তি। এখন এই বিজ্ঞান এবং প্রযুক্তি উদ্ভাবন হয়, তার কাঁচামাল হচ্ছে জ্ঞান, এবং এই জ্ঞান গবেষণার মাধ্যমে সৃজন হয়। আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে দুঃখজনকভাবে সত্য, আমরা অনেকটা স্কুল কলেজে যেভাবে পড়িয়ে এসেছি বা কলেজে যেভাবে পড়ানো হয়, বিশ্ববিদ্যালয়গুলোতেও সেইভাবে পড়ানো হচ্ছে, এবং তাদেরকে নির্দিষ্ট সময় পরে সনদ দেওয়া হচ্ছে। ফলে এই একজন মাস্টার ডিগ্রি অথবা স্নাতক ডিগ্রি, ইভেন অনেক ইউনিভার্সিটিতে পিএইচডি ডিগ্রিধারী একজন গ্রাজুয়েট বের হয়ে শুধুমাত্র সরকারি চাকরি অথবা চাকরির দিকেই ছুটতে থাকে, কিন্তু নিজে যে ক্যাপেবল, নিজের যে ক্যাপাবিলিটি, এইটা ততটা আত্মবিশ্বাসের সাথে অর্জন করতে পারে না। এই জায়গাটাতে আমাদের বড় রকমের একটা ঘাটতি আছে। আমি বিশেষ করে গবেষণায় ব্যয়ের কথাটা আপনার সাথে শেয়ার করলে আপনি চমকে উঠবেন। সারা পৃথিবীতে
আপনার যত উন্নত দেশ আছে তারা জিডিপির দেখা যায় যে প্রায় 1%, 1%, 2%, 3%, যেমন সিঙ্গাপুরে 3% পর্যন্ত গবেষণায় জিডিপির ব্যয় করে। আর আমরা কত করি শুনলে চমকে যাবেন, আমরা হচ্ছি 0.03%। এইটা আমি দেখেছি তুলনা করলে উগান্ডার সমান, আফ্রিকার দেশ উগান্ডার সমান আমরা গবেষণায় ব্যয় করি। আমাদের প্রতিবেশী যতগুলো দেশ আছে একেবারে ভুটান, নেপাল, আপনার ভারত, পাকিস্তান, তাদের চেয়ে খুবই কম। কিন্তু আমাদের তারপরও আপনি লক্ষ্য করে দেখবেন আমাদের যারা তরুণ প্রজন্ম তারা কিন্তু অসম্ভব রকমের সাহসী এবং সমাজে অনেক কিছু করতে চায়, কিন্তু যেহেতু দক্ষতার ঘাটতি রয়েছে, গবেষণার মাধ্যমে কোনো উদ্ভাবন সৃষ্টি হচ্ছে না, সেই জন্য তারা নিজেরা এই অর্থনৈতিক কর্মকাণ্ডে ডাইরেক্ট মনে করেন এন্টারপ্রেনার হিসাবে এটা করতে পারছে না। এটা একটা আমাদের বড় রকমের ঘাটতি, আমরা ওই জায়গাটাতে মনোযোগ দেই নাই। আজকে আপনার অর্থ ও পরিকল্পনা মন্ত্রী ওনার বক্তব্য শুনেছিলাম শেরাটনে, যা সামনে আপনার যে জাতীয় বাজেট আসবে, ট্যাক্স বা অন্যান্য বিষয় নিয়ে আলাপ করছে, কিন্তু গবেষণা এবং উদ্ভাবন, ইভেন বিজ্ঞান এবং উদ্ভাবনে বা প্রযুক্তিতে আমাদের কোনো জাতীয় নীতিই নেই। ফলে এই জায়গাটাতে আমরা ফোকাস করছি না, এই জায়গাটাতে আমরা আমাদের সীমাবদ্ধতা রয়েছে। কিন্তু আমাদের গ্রাজুয়েটরা যখন দেশের মানচিত্রের বাইরে চলে যায়, ওখানে ভালো পরিবেশ পেয়ে আপনি লক্ষ্য করবেন আমেরিকাতে বলেন বা জাপানে বলেন, জার্মানিতে বলেন বা যে অস্ট্রেলিয়াতে বলেন, আমাদের গ্রাজুয়েটরা কিন্তু অসাধারণ ভালো করছে এবং তারা অনেক নাম করছে, ওখানে প্রতিষ্ঠিত হচ্ছে। কিন্তু এই গ্রাজুয়েটরাই দেশে যখন আপনার শিক্ষা শেষ করে তখন একটা বেকারত্ব তাকে চারদিকে চেপে বসে। তো স্যার, আপনার এই কথায় আমরা যেটা বুঝতে পারলাম যে আসলে দক্ষ মানব সম্পদ কিংবা উদ্ভাবন ধর্মী মানব সম্পদ তৈরিতে আসলে আমরা অনেকটাই আমাদের শিক্ষা ব্যবস্থার একটা দুর্বলতা আছে, বিশেষ করে একাডেমি এবং ইন্ডাস্ট্রির সম্ভবত একটা গ্যাপ আছে। তো স্যার, আপনি বড় দুর্বলতাটা কি মনে করেন? আমাদের কোনো নীতি নির্ধারণই নাই এটা, নাকি আমাদের শুধু বাজেটটা নাই, এটাকেই বড় দুর্বলতা মনে আসলে করেন? এটা ভালো প্রশ্ন বলেছেন। আমাদের বাজেট, মনে করেন বাজেট আমাদের এমনিতেই অর্থনৈতিকভাবে আমরা অতটা শক্তিশালী দেশ না। বাজেট একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে কি আমরা বিশ্ববিদ্যালয় থেকে কি চাই, কেন আমরা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছি, এবং এই যে বিশ্ববিদ্যালয়ের আপনার প্রতিষ্ঠার ক্ষেত্রে যে আকাঙ্ক্ষাটা জাতির, এই আকাঙ্ক্ষাটাই আমাদের কোনো নীতি, জাতীয় নীতিতে আমরা ওইভাবে দেখি না। আমাদের লক্ষ্য করে দেখবেন প্রাচ্যের অক্সফোর্ড নামে খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিয়ে আমরা গর্ব করি কি ভাষা আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান, স্বাধীনতা যুদ্ধ, 90-এর অভ্যুত্থান অথবা 24-এর অভ্যুত্থানে তারা নেতৃত্ব দিয়েছে। একটা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের কিন্তু এটা মূল দায়িত্ব না। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো একজন স্টুডেন্ট বড় কিছু আবিষ্কার করেছে এই নিউজ কিন্তু নিয়ে আমরা কখনোই ফোকাস করি না। আপনি একটা উদাহরণ শুনলে বুঝতে পারবেন, এই যে ইউটিউব কিন্তু ইলিনয়েস ইউনিভার্সিটির একটা আন্ডারগ্রেড কোর্সের আপনার এই প্রজেক্ট ওয়ার্ক ছিল। এই স্টুডেন্টরা আমাদের বাংলাদেশি বর্ণ একজন বা বংশোদ্ভূত জাবেদও ওই টিমের মধ্যে ছিল। তারা আপনার একটা প্রজেক্ট ওয়ার্কের মাধ্যমে আন্ডারগ্রেড কোর্স ওয়ার্কের তারা ইউটিউব আবিষ্কার করে ফেলে এবং এই ইউটিউব প্যাটেন্ট করে তারা $160 মিলিয়ন গুগলের কাছে বিক্রি করে। আমি জাস্ট একটা উদাহরণ দিয়েছি যে আসলে আমাদের বিশ্ববিদ্যালয়গুলো থেকে কত বড় উদ্ভাবন হতে পারত। এই উদ্ভাবনী বিষয়টাকে আমি আপনাকে বলেছি, বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনের আমাদের কোনো জাতীয় নীতিমালা নাই, জাতীয় কোনো আকাঙ্ক্ষা নাই। ফলে যে জিনিসটা হয়েছে, এই উদ্ভাবন যদি কেউ বিশ্ববিদ্যালয় করে, যেমন আমি গুগলে বললাম যে কিনে নিয়ে গেছে তাদের উদ্ভাবন, আমাদের দেশে এরকম উদ্ভাবন হলে কিনে নেয়ার কোথায় বিক্রি হবে এটা, বা কিভাবে এটা প্যাটেন্ট করবে, ইউনিভার্সিটিতে এই সংস্কৃতিটা গড়ে উঠে নাই, এই ইকোসিস্টেমটা উঠে নাই। সেই জন্য আপনি কিন্তু একটা ছোট্ট করে বলেছেন যে ইন্ডাস্ট্রির সাথে আপনার আমাদের বিশ্ববিদ্যালয়ের যদি পাঠ্যক্রম বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের যে আপনার ক্লাসরুমে যা পড়ায় অথবা প্র্যাকটিক্যালি যা শেখায়, কোনোটারই আপনার সরাসরি আপনার ওই রকম সংযোগ নেই। আমার মাঠ, বিশেষ করে একজন স্টুডেন্ট তো একটা নির্দিষ্ট সময় পরে ইউনিভার্সিটি বা প্রতিষ্ঠানে থাকতে পারবে না, বের হয়ে যাওয়ার আগে যে তাকে প্রস্তুত করে, যেমন আপনি একটা ফুটবল টিম,
অনেক রিহার্সাল করে বা ক্রিকেট টিমকে প্রস্তুত করে তারপরে আপনি কিন্তু মূল পরীক্ষায় নামান। তো প্রত্যেকটা গ্র্যাজুয়েট বিশ্ববিদ্যালয়তে বের করে কিন্তু জীবনের এমন এক পরীক্ষায় অবতীর্ণ হয় যে পরীক্ষার সে প্রস্তুতি নেয় নাই, এবং ক্লাসরুমে যা পড়িয়েছে এই জিনিসগুলো রিয়েল লাইফে ওখানে যে ইন্ডাস্ট্রি বলেন বা অন্যান্য এমপ্লয়ার যারা আছে তাদের চাহিদার সাথে কম সঙ্গতিপূর্ণ, যার কারণে আমাদের গ্রাজুয়েটরা আপনার তারা অনেক চ্যালেঞ্জ ফেস করে। আমি তাদের প্রতি অবশ্যই সহানুভূতি প্রকাশ করি, কিন্তু এটা রাষ্ট্রীয়ভাবে আপনি যেটা বলছেন যে নীতি, শক্ত নীতি থাকলে তখন কিন্তু ওই জায়গাটাতে ফোকাস করে আমরা বিনিয়োগ করতে পারতাম। শিক্ষার বিনিয়োগটা ব্যবসার বিনিয়োগের মতো না, এটা এমন এক মানব সম্পদ তৈরি হবে সারা পৃথিবীতে তারা দাপিয়ে বেড়াবে, এবং আমাদের উদ্ভাবন এবং আমাদের যে দক্ষতা, সেই দক্ষতায় আমরা তখন নিজেরা অনেক কিছু জিডিপি তৈরি করতে পারতাম। সবচেয়ে বড় হচ্ছে জিডিপি তৈরি হয় কিভাবে, তৈরি করার জন্য কিন্তু আপনাকে এই উদ্ভাবন লাগবে, তৈরি করার জন্য স্পেশাল দক্ষতা লাগবে, কিন্তু আমাদের দেশে ওই জিডিপি তৈরি করার কিন্তু মনোযোগটা দেওয়া হয় না। স্যার, আমি এটার সাথে যদি আরেকটা কমপ্লিমেন্টারি একটু হার্ড একটা কোশ্চেনে যাব। আমরা সরকার থেকে চাচ্ছি আমাকে 5% করে জিডিপি দিয়ে দেন, তো আমরা হচ্ছে জিডিপিতে কি অবদান রাখতেছি? আমাদের গবেষণাগুলো কি এখন পর্যন্ত কোনো পেটেন্টের সংস্কৃতি, স্যার আপনি বললেন যে হয় নাই, আমরা তো চাইলে স্যার যদি একটা পেটেন্টের সংস্কৃতি থাকতো আমাদের গবেষণার দ্বারা আমরা নিজেরও একটু স্বাবলম্বী হইতাম, কিংবা দেশও একটু হইতে পারতো। আমাদের গবেষণাগুলো কি আসলে নেট বেসড গবেষণা হচ্ছে কিনা? এটা খুব ভালো প্রশ্ন করেছেন। আমি একটা উদাহরণ দিই। বাংলাদেশে যে খুব অসাধারণ আপনার জিডিপিতে অবদান রাখা সম্ভব, তার একটা এক্সাম্পল হচ্ছে কৃষিতে উচ্চশিক্ষা। আপনি এই কৃষিতে দীর্ঘ সময় পর্যন্ত একটি মাত্র বিশ্ববিদ্যালয় ছিল, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, যেটা ময়মনসিংহে। এই একটা বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটরা, এটা যেহেতু একেবারে প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড একটা কারিকুলাম ছিল, পাঠ্যক্রম, এবং তাদের যেহেতু ব্যবহারিক দক্ষতা ছিল এবং তারা মাল্টিডিসিপ্লিনারি আপনার ট্রেনিং নিত, যেমন কৃষি বিশ্ববিদ্যালয়গুলোতে আন্ডারগ্রেড ডিগ্রি দেওয়া হয় একটা ফ্যাকাল্টি থেকে, যেখানে 17-18টা সাবজেক্ট পড়তে হয়, কারণ রিয়েল ফিল্ডে যখন কৃষকের মাঠে যাবে তখন কিন্তু আপনার বললে হবে না যে আমি এই সাবজেক্ট পড়ি না, কৃষকের প্রবলেমটা আপনাকে সলভ করতে হবে। এই কৃষির গ্র্যাজুয়েট যারা আপনি লক্ষ্য করে দেখেন, এরপরে তারা বের হয়ে বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান, সম্প্রসারণ, এমনভাবে বাংলাদেশ এই জায়গাটাতে মনোযোগ দিয়েছিল, যার কারণে আমরা দেশ যখন স্বাধীন হয় 20 লক্ষ টন খাদ্য ঘাটতি ছিল। মন্দা এবং দুর্ভিক্ষে না খেয়ে আমি নিজে চোখে দেখেছি প্রতি বছরই লোক মারা যেত। কিন্তু আপনি লক্ষ্য করে দেখেন গত 50 বছরে কৃষি একটা আসলেই সবুজ বিপ্লব করেছে। এই সবুজ বিপ্লবটা করেছে আমাদের নিজস্ব প্রযুক্তি, আমাদের গবেষণা, রিয়েল কৃষকের মাঠে ব্যবহার করে। আজকে কিন্তু আমরা খাদ্যে প্রায় স্বয়ংসম্পূর্ণ না হলেও আমরা কিন্তু না খেয়ে কেউ মারা যাচ্ছে না। তো এইরকম ভাবে আপনি যেটা বলছেন জিডিপিতে কন্ট্রিবিউট কিভাবে করতে পারে, কৃষি বিশ্ববিদ্যালয়ের আরেকটা উদাহরণ দিলে আপনি বুঝবেন। কৃষি বিশ্ববিদ্যালয়ে আগে যারা একেবারে, যখন কৃষি বিশ্ববিদ্যালয় 1961-এ প্রতিষ্ঠিত হয়, তখন কিন্তু এসএসসি পাশ করে ভর্তি হতো, পরবর্তীতে এইচএসসি পাশ করে, কারণ কৃষি কেউ পড়তে চাইতো না, তাদেরকে অনেকটা খ্যাত বলা হতো, কৃষি গ্রাম ব্যাপার এরকম। কিন্তু ওই সময় তাদেরকে যে স্কলারশিপ দেওয়া হতো আর্লি স্টেজে ওই ইউনিভার্সিটিতে, তো ওই স্কলারশিপের অর্ধেক দিয়া তার সমস্ত খরচ চলতো, আর অর্ধেক নিজের বাড়িতে আপনার মা বাবার জন্য টাকা পাঠাতে পারতো। আরেকটা মজার জিনিস শুনেন, রাষ্ট্রের এই যে পরিকল্পনা এবং রাষ্ট্রের নীতি কি করে, তারা ফাইনাল ইয়ারে যখন উঠতো স্নাতকের, তখনই তাদের চাকরি নিশ্চিত থাকতো, ক্লাস 1 অফিসার। এবং এই যে একটা পাথওয়ে আমরা তৈরি করেছিলাম, এই যে ন্যাশনাল পলিসি তৈরি করেছিলাম, গবেষণাগুলো এমন ভাবে হয় ডাইরেক্ট আপনার কৃষকের মাঠ পর্যন্ত যাওয়ার পদ্ধতি আছে কৃষিতে। আমরা কিন্তু ইঞ্জিনিয়ারিং এ এটা করি নাই, মেডিকেলে করি নাই। আমি যদি আপনাকে মেধার দিক থেকে বলি, আমরা যারা কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় তারা ফার্স্ট ক্যাটাগরি মনে করেন ইঞ্জিনিয়ারিং এবং মেডিকেলে ভর্তি হয়, এবং এরপরের ক্যাটাগরি গিয়ে এগ্রিকালচারাল ইউনিভার্সিটিতে ভর্তি হয়। কিন্তু এই আমি বিএইউর কথা বলছি, বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটিতে যখন আমি পড়েছি দেখেছি, পাশ করার সাথে সাথেই সবাই চাকরি পাচ্ছে, রিয়েল লাইফে দেশের জন্য আপনার ইম্প্যাক্ট করছে, এবং এই ইম্প্যাক্টের কারণে আজকে 20 কোটির কাছাকাছি লোক হয়েছে। কিন্তু আমরা কিন্তু খাদ্যে প্রায় স্বয়ংসম্পূর্ণ, এবং মাত্র প্রাণীজাত এবং উদ্ভিদ যত আপনার আমাদের খাদ্যদ্রব্য আছে 4 গুণ 5 গুণ পর্যন্ত আমরা
বাড়িয়ে ফেলেছি নিজস্ব জ্ঞান, দক্ষতা এবং প্রযুক্তি ব্যবহার করে। এই উদাহরণটা কেন মেডিকেল সায়েন্সে যাচ্ছে না, এই উদাহরণটা কেন ইঞ্জিনিয়ারিং এ যাচ্ছে না, সমাজের অন্যান্য যে ডিসিপ্লিন আছে এগুলোতে যাচ্ছে না, আমি ব্যক্তিগতভাবে এখানে দায়ী করব আমাদের রাষ্ট্র ওইভাবে আপনার ভিশনারি হয় নাই, ওই রকম পরিকল্পনা করে নাই। খাদ্যটা যেহেতু ক্ষুধা মঙ্গা চোখে দেখতে পেত, সেই জন্য ওইটাতে মনোযোগী হয়েছে, এবং দ্যাট ওয়াজ দ্য ফ্যান্টাস্টিক ডিসিশন বাই দ্য গভর্নমেন্ট। তো স্যার, আপনি বললেন যে আমাদের কৃষি, এটা আমরাও দেখতে পাচ্ছি যে কৃষিতে আসলেই অনেক অবদান, মোটামুটি অন্তত নিড বেসড যে রিসার্চটা অন্তত আমাদের টাচ হয়তো করছে। তো স্যার, আমাদের যে চতুর্থ শিল্প বিপ্লব হচ্ছে, এআই, বায়োটেকনোলজি কিংবা রোবোটিক্স, এর জন্য আমাদের প্রস্তুতি কতটুকু, নাকি আমরা আরো পিছিয়ে গেছি? স্যার, আমি একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি স্যার। আমাদের বায়োটেকনোলজিক্যাল প্রোডাক্ট যেটা ছিল, বিটিবিন জাল, এটা মধ্যে আমাদের দেশে হয়তো বাজারজাত করা হয়েছিল। তো আমি মধ্যে একটা কারণে প্রত্যেকটা প্রায় বেশ কয়টা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে যোগাযোগ করলাম, উপজেলা পর্যায়ে, যে এটার কোনো তথ্য দিতে পারবেন কিনা। এটা আমি জানতাম যে মধুপুর কিংবা এগুলোতে চাষ হয়েছিল। তো ওনারা আসলে সঠিকভাবে আমাকে কোনো প্রকার ডাটা দিতে পারতেছেন না, যে কবে এটা হয়েছিল, কোন কোন কৃষক করতেছিল এটা, কিংবা হচ্ছে এটা এখন কেন করা হচ্ছে না, কৃষকের কোন ধরনের সমস্যাগুলো ফেস করছিলেন কৃষক, এই ডাটাগুলো আমাকে দিতে পারেন নাই। তো স্যার, আপনি কি মনে করেন আমরা শিল্প বিপ্লবের কাছাকাছি যেও আবার পিছিয়ে গেছি, এরকম কিছু? না, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনি নিয়ে আসছেন। আমাদের কৃষিতে অনেক আমরা অগ্রসর হয়েছি, এটা সত্যি, কিন্তু আমরা একটা জায়গায় ভয়ানক রকমের পিছনে, অথবা এটা আমাদের নিজেদের ভুলের মাসুল দিচ্ছি। ডাটার কথা যেটা বলেছেন আপনি, এআই এর কথা বলেছেন, মেশিন লার্নিং, যেগুলো খুবই অগ্রসরমান প্রযুক্তি, এবং সমাজের সবকিছুকে, আমরা যে মানুষ প্রজাতি হোমোসেপিয়েন্স, আমাদের যে সামাজিক ব্যবস্থা আছে সবগুলোকে তছনছ করে দিবে। এগুলো কিন্তু সব তথ্যের উপরে আপনার ভিত্তি করে তৈরি করা হয়। তা এখন আমাদের আনফরচুনেটলি কৃষি বলেন অথবা অন্য যে কোনো বিষয়ে আপনার পরিসংখ্যানের বিষয়টা, ডেটার কথা যদি বলেন, রিলায়েবল ডেটা কোথায় পাবেন আমাকে প্রশ্ন করলে উত্তর দিতে পারবো না। আপনি যদি লক্ষ্য করেন কেয়ারফুলি, বাংলাদেশের জনসংখ্যা কত, এক একজন রাজনীতিবিদ এক এক সংখ্যা বলে, এক একজন ইভেন আমলাও যারা আছে তারাও দেখি এক এক সংখ্যা বলে। এটা সংখ্যা তো আসলে মানুষের সংখ্যা এই ল্যান্ডের মধ্যে, এটা তো আপনার এক একজনের জন্য এক এক রকম হওয়ার কথা না। আমরা কৃষির ক্ষেত্রে আপনি যেটা বলছেন, ডাটা বেস, এটা পলিটিক্সে আমাদের যে রাজনীতি এটাকে অনেক ক্ষতি করেছে। যেমন আমাদের কৃষি বিভাগের অনেক ডাটা আছে আপনার, এই ডাটাগুলো হচ্ছে রিলায়েবল না। রিলায়েবল না কিরকম? যেমন মনে করেন ধানের ফলন, এই কৃষি বিভাগ আপনার একেবারে মাঠ পর্যায়ে, গ্রাম পর্যায় থেকে নিয়ে আসে যে এই বছর ধানের ফলন কত হয়েছে। এখন দেখা যাচ্ছে কি, এই ফলনটা সরকারকে হ্যাপি করার জন্য এই সরকারি যে আপনার এই অফিসাররা আছে, তারা আগের বছর চেয়ে 5% বাড়িয়ে দিচ্ছে। এইভাবে কন্টিনিউয়াস বাড়াতে বাড়াতে এমন এক জায়গায় এসেছে, এখন আমরা মনে করেন যে 40 লক্ষ টন এই চাল উৎপাদন করি মনে করেন। এখন দেখা যাচ্ছে এইটা এত মানুষে এত চাল খাওয়ার কথা না। মানে এটা ডাটা এমন ভাবে ম্যানিপুলেটেড হয়েছে, যেটা নিয়ে আমাদের বড় রকমের পরিকল্পনায় ঘাটতি হচ্ছে। আপনি দেখবেন বলবেন পেঁয়াজের কোনো ঘাটতি নাই এইবার, কিন্তু বাজারে পেঁয়াজের দাম আপনার 300 টাকা উঠে যাচ্ছে। এটা তো কোনোদিন বাড়তে পারে না, কারণ বাজারে যখন সাপ্লাই থাকবে এটা অটোমেটিক্যালি বাজার রেগুলেটেড হবে। পেঁয়াজ তো আর মানুষ এরকম নিয়ে আপনার স্টোর করে লং টাইম রাখতে পারবে না। তা আপনি যে প্রশ্নটা বলেছেন, কৃষির ক্ষেত্রে এই দুর্বলতা আছে, এবং ডেটার ক্ষেত্রে আপনার টোটাল আবাদি জমি কত, বনভূমি কত, এবং প্রতিটা ডাটার ক্ষেত্রে আমি ব্যক্তিগতভাবে খুবই স্ক্যাপটিক বাংলাদেশের ডাটার ক্ষেত্রে, এবং এইটা অনেক সময় রাজনীতির দোষেও এটা দুষ্ট হয়েছে। আমাদের এখন খুবই প্রয়োজন হচ্ছে এআই মেশিন লার্নিং এ যাবেন তো নিজের প্রকৃত ডাটা এইটা আপনার উদ্ধার করতে হবে, এবং এই ডাটা উদ্ধার করার জন্য এখন অনেকগুলো পদ্ধতি আছে। একেবারে আপনার এই কি বলা যায়, এই একেবারে রাইট টাইমে, এক্সাক্ট টাইমে এটা করা সম্ভব। মনে করেন যে আমরা স্যাটেলাইট ডাটার মাধ্যমে
এই ইজিলি অ্যানালাইসিস করতে পারি এই বছর কতটুকু জমিতে বোরো ধান চাষ হয়েছে। এখন এত এনডিবিআই এর এত পাওয়ারফুল ডাটা আছে, ফলে এইরকম ডাটাটা যদি সঠিক করতে পারি তাহলে দারুণ হবে। আরেকটা যেটা বলছেন এআই একটা ভয়ঙ্কর রকমের আপনার এই থাবা আসতেছে আমাদের দেশের জন্য, কারণ আমরা এটা নিজেরা উদ্ভাবন করছি না, কিন্তু ইউজার হিসাবে আমরা ভিকটিম হওয়ার চান্স আছে। এআই অবভিয়াসলি একটা বড় রকমের রিভলিউশন, আমরা এমন একটা যুগে আছি, এই রিভলিউশনটাকে আমরা ব্যবহার যদি সঠিকভাবে না করি এটা আমাদেরকে ভয়ঙ্কর রকমের ক্ষতি করবে। এআই কে আমাদের নিজেদের অ্যাসিস্ট্যান্ট হিসাবে ইউজ করতে হবে। এআই এর স্লেভ হয়ে যাওয়ার কিন্তু একটা বড় রকমের রিস্ক আছে, কারণ শব্দটাই হচ্ছে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদের যদি ফেক ডাটা থাকে, সে কিন্তু কোনটা ফেক আর কোনটা ফ্যাক্ট আর কোনটা বিলিফ আর কোনটা ফেক এটা আলাদা করতে পারবে না। সে ডাটা পেলেই 30 সেকেন্ডের ভিতরে আপনার কিন্তু উত্তর দিয়ে দিবে, এবং এই উত্তরে যদি সে এটা বেসটা হয় ফেক ডাটা, আমাদের জন্য খুব ভয়ঙ্কর হবে। এটা হচ্ছে একটা আমার দিক থেকে বলি। আরেকটা হচ্ছে আমাদের স্টুডেন্টদেরকে দেখি, তরুণ প্রজন্মকে দেখি, সাধারণ মানুষও এআই আস্তে আস্তে আসক্ত হয়ে পড়ছে, ইভেন শিক্ষকরা আসক্ত হয়ে পড়ছে, এবং আস্তে আস্তে আমার কাছে মনে হচ্ছে এআই এর স্লেভ হয়ে যেতে পারে। এবং অনেক ভয়ঙ্কর জিনিস, মনে করেন সে যেহেতু আর্টিফিশিয়াল, রিয়েল লাইফ থেকে আমরা সরে যেতে পারি। সেই জন্য আমাদেরকে এআই ইউজ করার ক্ষেত্রে, যেমন আমি মনে করেন কম্পিউটার ইউজ করছি, আমি যেমন ক্যালকুলেটর ইউজ করছি, এআই ইউজ করার ক্ষেত্রে তাকে আমি ইংলিশ পলিশিং করতে পারি, তাকে অনেক রকমের স্ট্রাকচারাল বিষয় করতে পারি। আমি এই নিয়ে পত্রিকায় অনেক লিখেছি, কিন্তু আমাকে যেটা করতে হবে আমার নিজের ক্রিটিক্যাল থিঙ্কিংটা ইউজ করতে হবে, যে এআই জেনারেটেড যে কোনো জিনিস আপনি ডিমান্ড করেছেন, সে কি তৈরি করেছে, এখানে নিজের মুন্সিয়ানাটা নিজে আগে, বাংলা ভাষা হোক, ইংরেজি ভাষা হোক, দুর্বল ভাষা হোক, এখন যেহেতু ভাষার ক্ষেত্রে এআই একটা হোমোজেনাস পর্যায়ে চলে আসছে প্রায়, কাজে এটা দিয়ে নিজে তৈরি করবেন এবং তাকে দিয়ে আপনি পলিশ করতে পারেন। আমি ছাত্রছাত্রীদেরকে বলবো অ্যাসাইনমেন্ট তৈরি করা বা অন্যান্য ক্ষেত্রে তারা এআই কে যেরকম একটা ফ্যান্টাসি মনে করছে, এটা অবভিয়াসলি এটা তো অভ্যস্ত হওয়া দরকার, কিন্তু খুব কশাসলি যাতে ইউজ করে, এফিশিয়েন্টলি স্মার্টলি যাতে ইউজ করে, কেয়ারলেসলি যাতে ইউজ না করে। কেয়ারলেসলি ইউজ করলে, যেমন কেয়ারলেসলি ড্রাইভ করলে যেরকম মনে করেন এই আপনার কার মনে করেন স্মার্ট একটা ভেহিকেল, এটা দেখবেন যে অ্যাক্সিডেন্ট করবে, মানুষ মেরে ফেলবে এবং নিজেও মারা যেতে পারে। এআইও আমি মনে করি এরকম ধরনের একটা ভয় আছে। তবে সার্বজনীনভাবে বাংলাদেশে এআই লিটারেসিটা স্কুল থেকে, প্রাইমারি স্কুল, কিন্ডারগার্টেন থেকে এটা শুরু করা দরকার। এআই লিটারেসি এটা খুবই খুবই, মাদ্রাসা বলেন, মসজিদের ইমাম বলেন, সবাইকে এখন আমি মনে করি এআই লিটারেসি শেখানো এটা তো দরকার। স্যার আপনি কনজিউমার হিসেবে বললেন স্যার, কিন্তু আমরা হচ্ছে যে বিপ্লবটা হচ্ছে আমরা যে ফান্ডামেন্টাল এআই গুলা তৈরি করা, যেমন স্যার অনেক দেশে বিশ্ববিদ্যালয়ে তারা বিভিন্ন টুলস ইউজ মানে তৈরি করতেছে, তারপর আমাদেরকে কনজিউমার হিসেবে অ্যাক্সেস দিতেছে। তো আমরা এরকম স্যার প্রস্তুতি নিচ্ছি কিনা এআই, বায়োটেকনোলজি, না, রোবোটিক্স? এটা দারুণ বলছেন। আমাদের যদি এআই এর সবচেয়ে বড় বিপ্লবটা করবে সেটা হচ্ছে বায়োলজি, ম্যাথমেটিক্স এবং কম্পিউটার সায়েন্সের ফিউশনে নতুন নতুন রিয়েল প্রবলেম কুইক সলভ করার বিষয় আসবে, এবং আসা শুরু হয়েছে অলরেডি। ইভেন মেডিকেল সায়েন্সে ডায়াগনস্টিক থেকে শুরু করে ইমেজিং টেকনোলজি একেবারে বিপ্লব করবে। এগ্রিকালচারে আপনার প্রিসিশন এগ্রিকালচারে যাবে। এখানে আপনার পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ, যে আসলে আমাদের যত মডার্ন টেকনোলজি আসছে শিল্প বিপ্লবের, প্রতিটার আমরা শুধু ইউজার হচ্ছি। এইটাই আমাদের গোল। আজকে শেরাটন হোটেলে যেটা শুনে আসলাম, কিভাবে বাইরের টেকনোলজিকে এই ট্যাক্স ফ্রি করবেন, অমুক করবেন, এই সমস্ত কথাবার্তা, ইউজার কিভাবে হবেন। আপনি লক্ষ্য করে দেখবেন যে ডিজিটাল বাংলাদেশ, এইটাও কিন্তু অন্যের টেকনোলজিকে এনে নিজেরা ইউজার হওয়া। আমি খুবই পছন্দ করেছি মেহেদী হাসান আপনার এই প্রশ্নটা। আমাদের এখন মনোযোগী হওয়া দরকার, আমাদের এআই যাতে বাইরে ব্যবহার করে, এবং এটা সম্ভব। আমি একটা উদাহরণ দেই, যেমন আমরা মনে করেন যে দেশে অনেক রকমের নতুন নতুন এই ডিজিটাল টেকনোলজির মধ্যে নিজেদের ইনোভেশন যোগ করেছি। আমরা গ্রাম পর্যন্ত যেভাবে মানি ট্রান্সফার করা যায় বিকাশ বা অন্যান্য জিনিস দিয়ে, যে স্মার্টলি, আপনি গিয়ে দেখবেন যে আমেরিকাতে টাকা এইভাবে পাঠাতে পারছেন না, এত ফাস্ট, এত স্মার্ট, এত নিখুঁত। ইভেন আমি আরেকটা গল্প বললে খুব মজা পাবেন। আমি একেবারে খুব আর্লি স্টেজে যখন মোবাইল ফোন আসলো, তখন একটা ফোন রিসিভ করতো আপনার কিন্তু পয়সা লাগতো, 8 টাকা লাগতো 1 মিনিট যদি আপনি রিসিভ করেন।
আর কল করতে তো লাগতো, একটা মাত্র কোম্পানি ছিল তখন। নটিংহাম ইউনিভার্সিটির একজন ভাইস চ্যান্সেলর, প্রো ভাইস চ্যান্সেলর ক্রিস্টিন এনিও, আমার খুব ভালো বন্ধু, প্রফেসর, সে ভিজিট করলো বাংলাদেশে। তো বাংলাদেশের ইনোভেটিভ কতটুকু এটা বোঝানোর জন্য আমি বললাম যে বাংলাদেশে একটা বড় একটা উদ্ভাবন করেছে মোবাইল ফোনে, সেটা হচ্ছে মিস কল। সে তারে আধা ঘন্টা লাগছে এই মিস কল বোঝাতে, কারণ তখন করতো কি, লোকজন একটা মিস কল দিত। মিস কল মানে আমি বাসায় পৌঁছে আছি, মা বাবা যাতে একদম, বা এই তার বন্ধু নিরাপদ থাকে। মিস কল দুইটা যদি হয় তাইলে আরেকটা মিনিং, পুরো একটা ভোকাবুলারি বানিয়ে ফেলেছে। তো এই যে আসলে ক্ষমতা, এই ক্ষমতা আমাদের মধ্যে সুপ্তভাবে আছে। ন্যাশনালি যে জিনিসগুলো করা দরকার, এই এআই যেটা বললেন, এগুলোর ইনকুবেশন করা, আমাদের যারা এই তরুণ প্রজন্ম আছে তাদেরকে এগুলোর কিছু ট্রেনিং দেয়া, তাকে আপনার উদ্ভাবনের জন্য ইনকুবেশন করা, ইনকুবেশন পার্ক তৈরি করা, করে তাকে এই সুযোগটা দেয়া, যাতে তার ভিতরের যে আপনার এই সামাজিক যে সিচুয়েশন, এটাকে নিয়ে ভাবনা নিয়ে এসে যে নতুন কিছু আবিষ্কার করবে, সেই স্কোপটা তাকে তৈরি করে দিতে হবে। এবং এখানে আরেকটা বিনিয়োগ কি, আপনার ছোট ছোট স্টার্ট আপ কোম্পানি করে আপনার ইন্ডাস্ট্রির সাথে কানেক্ট করে দেয়া। ইউনিভার্সিটিগুলো এই স্টার্ট আপ কোম্পানির মাধ্যমে আপনার এই ইন্ডাস্ট্রির সাথে কানেক্টেড হতে পারে। এবং এই গুগলের, যেমন আমি বললাম যে ইউটিউবের মতো, এরকম অসংখ্য জিনিস ইউনিভার্সিটি থেকে ইন্ডাস্ট্রিতে যেতে পারে এবং আমাদের প্রোডাক্ট তখন ওয়ার্ল্ডে ব্যবহার হতে পারে। আমি একটা ছোট্ট প্রশ্ন, মানে এই আধুনিক জিনিস নিয়ে বলি। আমার ল্যাব থেকে আপনার এই গমের ব্লাস্ট রোগ একটা মহামারী হিসাবে 2016 সালে আমাদের দেশে এই আপনার সাউথ আমেরিকা থেকে একটা ছত্রাক আসে, 15,000 হেক্টর জমির 2,000 কোটি টাকার ফসল ওভারনাইট নষ্ট করে ফেলেছে। তো এই রোগটা আপনার শনাক্ত করার জন্য কোনো আপনার এই কিট ছিল না, অর্থাৎ ডায়াগনস্টিক কোনো প্রোটোকল ছিল না। আমাদের মাস্টার্স এবং পিএইচডি স্টুডেন্টরা তারা এটা ডিএনএ অ্যানালাইসিস করে একটা কিট তৈরি করেছে। এটা হচ্ছে ওয়ার্ল্ডের দ্য স্মার্টেস্ট কিট, যে একটা নিরক্ষর মানুষ, কৃষক, সে আপনার নিজে নিজে 30 মিনিটে এটা রোগটা শনাক্ত করতে পারবে। এবং এই উদ্ভাবনটা আমরা বৈজ্ঞানিক জার্নালে পাবলিশ করেছি, কিন্তু রিয়েল লাইফে কিভাবে আসছে দেখেন। বিল এন্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন, তারা আমাদেরকে অফার করলো যে তোমার টাকা নাই, কোনো অসুবিধা নাই, এটা যেহেতু বেস্ট ইনোভেশন, এটা আমরা ওয়ার্ল্ড ওয়াইড ডিপ্লয় করার জন্য যত টাকা লাগে আমরা সেই টাকা দিব। এখন আমাদের এই কিট বাংলাদেশের মানচিত্র ভেদ করে অন্য দেশে যাচ্ছে। এটা কিন্তু গাজীপুরের শালনার এই জঙ্গলের মধ্যে এক ল্যাব থেকে আবিষ্কার হওয়া। এটা আপনি গিয়ে দেখেন অক্সফোর্ড ইউনিভার্সিটি, ক্যামব্রিজ ইউনিভার্সিটি, কর্নেল ইউনিভার্সিটি, তারা আমাদের সাথে কোলাবোরেশন করে এটা আর্লি ওয়ার্নিং সিস্টেম ডিজিজের ক্ষেত্রে ব্যবহার হচ্ছে। এবং এটাকে আমরা এখন এক্সপান্ড করে এই মাছের রোগ, পশু পাখির রোগ, অন্যান্য রোগের ক্ষেত্রে, ইভেন মানুষের রোগের ক্ষেত্রে এই ডায়াগনস্টিক কিট ব্যবহার করার চিন্তা করছি। এটা জাস্ট আমি একটা এক্সাম্পল দেয়া যে আমাদের এখানেও এই বড় রকমের বিশ্বকাপানো উদ্ভাবন সম্ভব। এটা খুবই আশা জাগানি একটা তথ্য দিলেন স্যার। এটা কি স্যার পেটেন্ট? এটা পেটেন্ট করা হয়েছে এবং গেটস ফাউন্ডেশন এখানে $7.5 মিলিয়ন ফান্ডিং এটা বিনিয়োগ করেছে। এখন আরো আমরা অনেক বড় বড় অফার পাচ্ছি যে এটা কিভাবে সারা পৃথিবীতে এটার বহুমাত্রিক ব্যবহার এটা করা যায়। কারণ আপনি যদি ঘরে বসে যে কোনো রোগকে এই ডিটেক্ট করতে পারেন, ডায়াগনস্টিক সেন্টারই ভবিষ্যতে থাকবেন। আমাদের এটা নতুন একটা বার্তা দিচ্ছে। আপনি ঘরে বসে আপনার ক্যান্সার আছে কিনা এক ফোঁটা ব্লাড দিয়া যদি এটা আপনি ডিটেক্ট করতে পারেন, এরকম যদি আপনার এই কিট তৈরি করতে পারেন, দ্যাট উড বি ফ্যান্টাস্টিক। এবং এটা সম্ভব। এবং এখানে আপনার এআই বলেন, মেশিন লার্নিং বলেন, নতুন যে টুলস গুলো আসছে, এইগুলো এমন ভাবে আসতেছে আপনার মোবাইল ফোনে এটা ডিটেক্ট করতে পারবেন। যেমন আমরা এখন মোবাইল ফোনে আপনার এই দেখতে পারি, এই যে হার্টবিট দেখতে পারি, ব্লাড প্রেশার দেখতে পারি। তো এগুলো কিন্তু উদ্ভাবন, তাই না? তো স্যার, আমরা আসলে আপনার গল্পটা আজকে জয়েন হতে পেরে জানতে পেরেছি। আমাদের আসলে ভাবতাম যে সৌভাগ্যের একটা বিষয় হয়তো যদি আমরা আমাদের মিডিয়া কাভারেজ গুলোতে আপনার বিষয়টা জানতে পারতাম, কিংবা তখন হয়তো আমাদের যারা তরুণরা আছে তারাও অনুপ্রেরণা পেত। আপনি কি মনে করেন স্যার প্যাটেন্টটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়? আমার কাছে প্যাটেন্ট খুব একটা গুরুত্বপূর্ণ মনে হয় না। কারণটা হচ্ছে কি, আমি নিজে অনেক প্যাটেন্ট করেছি। এটা নিয়ে সেটা আপনার ফাইল করবেন এবং এটা কয়েক মাস লাগবে বা কয়েক বছর লাগবে, এটা প্রসেস করবে, কিন্তু এটা রেজিস্ট্রেশন পেলেন, এটা প্যাটেন্ট রাইট আপনি পেলেন। এই বাংলাদেশের প্যাটেন্ট করলে মানচিত্রের বাইরে গেলে এটা 2 পয়সার কোনো দাম নাই, যে কেউ এটা ভেঙে ফেলতে পারবে। এখন যদি ওয়ার্ল্ড প্যাটেন্ট করতে চান
তাইলে $50,000 থেকে $60,000 লাগে। এখন এটা উন্নত দেশে কি করছে, ইন্ডাস্ট্রিগুলো এই টাকাটা দিচ্ছে, কারণ এই প্রোডাক্টটা তারা কমার্শিয়ালাইজ করবে, এটা তার জন্য $50,000 কোনো ব্যাপার না। কিন্তু বাংলাদেশে যে প্যাটেন্ট অফিস আছে সেটাতে দেখবেন যে মেজরিটি প্যাটেন্ট আসে বাইরের লোকরা, এখানে সস্তা হওয়ার কারণে ফি এখানে করে, আমাদের দেশের লোকরা প্যাটেন্ট করে না। কারণ যেগুলো প্যাটেন্টেড হয়েছে আমাদের দেশে, আমি এটা স্ট্যাটিস্টিক্স দেখলাম, মোস্ট অফ দেম আর নট কমার্শিয়ালাইজড। আপনি একটা প্যাটেন্ট করলেন, কিন্তু এই প্যাটেন্টটা, যেমন আমাদের এই কিটটা, আমি আরেকটা গল্প বলি, এই কিটটা যখন আমরা আবিষ্কার করলাম তখন আমরা ওএমসি হেলথ কেয়ার নামে একটা প্রতিষ্ঠান, বাংলাদেশের ইন্ডাস্ট্রি, এবং এটা প্রথম আলো সহ সব পত্রিকায় আসলো, আমরা একটা চুক্তি করলাম। কিন্তু দেখা গেল কি, ওএমসি হেলথ কেয়ার তারা আর এটাতে বিনিয়োগ করছে না। এটা তো স্কেল আপ করতে হবে, অনেক কপি বানাতে হবে, মিলিয়নস অফ কপি বাজারে নিতে হবে। তখন আমি যখন গেটস ফাউন্ডেশন আমাকে বলল যে তোমাকে এখন তো এই সেভারেল থাউজেন্ডস কপি করতে হবে, আমার ল্যাবে তো এটা বানাতে পারবো না। আমি এই আমাদের কোম্পানি বাদ দিয়ে ওই প্রজেক্টের এই টার্গেট অ্যাচিভ করার জন্য বেইজিং এ চলে গেলাম। ওখানে ছোট ছোট কোম্পানি অনেকগুলোকে জমিয়ে তাদেরকে বললাম আমার এই ফর্মুলা তুমি কপি করতে পারবা কিনা, বলে তোমার কত বাজেট আছে, যত সস্তা চাও তত সস্তায় বানিয়ে দিতে পারবো। হ্যাঁ, সস্তার তো আপনার কিছু সমস্যা আছে, যেমন কেসটা দুর্বল করবে এরকম, এবং ওখানে তাদেরকে দিয়া খুব ইজিলি বানাতে পারছি, কারণ ওখানে ওই সংস্কৃতিটা আপনার এই যে কমার্শিয়ালাইজ করা একটা ল্যাবরেটরি নলেজকে, এটা প্রতিষ্ঠিত। এবং চাইনিজরা ইনোভেশনে ওয়ার্ল্ডে আমি মনে করি দ্য বেস্ট। এবং শুধু ইনোভেশন না, এরা রিসার্চে এখন মৌলিক গবেষণায় সারা পৃথিবীকে ছাড়িয়ে যাচ্ছে। এবং চায়নার সাথে আমাদের কাছাকাছি, আমরা চাইনিজ মডেলটাকে নিয়ে আমরা নিজেরাও নিজেদেরকে শক্তিশালী করতে পারি। আমি কয়েকদিন আগে পত্রিকায় একটা আর্টিকেল লিখেছিলাম, এই আপনি যে পয়েন্টটা বলেছেন, এই 5% জিডিপি, 5% জিডিপি যে লোক 1.6% খরচ করতে গিয়া যে দেশ, তার প্রচুর অপচয় এবং অনেক টাকা ফেরত যায়, সে 5% করলে বড় রকমের চ্যালেঞ্জে পড়বে, হাউ টু হ্যান্ডেল অ্যান্ড বেস্ট ইউটিলাইজ দিস বিগ অ্যামাউন্ট অফ মানি, কারণ এটা পাবলিক আপনার এই ট্যাক্সের মানি। সেই জন্য এখানে একটা প্রশ্ন যুক্ত করতে চাই। হ্যাঁ বলেন। এই যে স্যার বললেন যে ফেরত যাই, তো আমাদের যেমন রন্ধ্রে রন্ধ্রে আমাদের উদ্ভাবনী চিন্তা আছে, যেমন আমাদের কৃষকরা অনেক সময় ধান উদ্ভাবন করছে, এটা আমরা দেখছি। আবার আমাদের রন্ধ্রে রন্ধ্রে একইভাবে দুর্নীতি আছে। তো আপনি কি মনে করেন স্যার, সরকার দিয়ে দিল 5%, বাট আমাদের অপচয় দুর্নীতি এটা কিভাবে আমরা নিয়ন্ত্রণ করতে পারি? এটা আপনার আলোচনার সাথে শুনেন, আমি এটা একেবারে ক্লিয়ার কাট। আমি এই 24-এর গণ অভ্যুত্থানের পরে একটা আশা জেগেছিল যে আসলেই বাংলাদেশ একটা টার্ন নেওয়া সম্ভব। কিরকম টার্ন নেওয়া সম্ভব? খুব বেশি নতুন উদ্ভাবনের দরকার নেই। শুধু সিঙ্গাপুরের কথা যদি আমরা চিন্তা করি, সিঙ্গাপুর এমন একটা কান্ট্রি, তার কোনো ন্যাচারাল রিসোর্স নাই। আমরা যেমন মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশটাকে স্বাধীন করেছি, পাকিস্তানের সাথে যুদ্ধ করে, এবং আপনার 30 লক্ষ মানুষ শহীদ হয়েছে, এবং 2 লাখ মা বোন ইজ্জত হারিয়েছে, এইরকম ঐতিহাসিক একটা দেশ, কিন্তু এটা ঘুরে দাঁড়াতে পারছে না। সিঙ্গাপুর হচ্ছে সে কোনো যুদ্ধ করে নাই। মালয়েশিয়া দেখছে যে এটা হচ্ছে অনুৎপাদনশীল একটা পার্ট তার দেশের, সে তাকে বলছে যে এই এরা হচ্ছে স্বাধীন, মানে তাদেরকে বলছে তোমরা তোমাদের জিডিপি দিয়া চলো। এবং ওইরকম একটা দেশ আপনার ঘুরে দাঁড়িয়েছে কিভাবে? তারা সিম্পল কয়েকটা ফর্মুলা, একটা হচ্ছে মেরিটোক্রেসি, এভরিথিং শুড বি মেরিট বেসড, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে তারা যেটা করেছে সেটা হচ্ছে জিরো টলারেন্স টু করাপশন, জিরো টলারেন্স, এবং প্র্যাকটিক্যালি করে তারা দেখিয়ে দিয়েছে। আর সবাই সমান। এই যে আমরা মনে করেন নানা রকমের আপনার গ্রুপিং, নানা রকমের বিভেদ, আপনার কোনো একটা বিষয়ে ঐকমত্য হয় না। এটা নিয়ে আমি একটা আর্টিকেল লিখেছিলাম জাতীয় দৈনিকে, বাঙালির ডিএনএ অনন্য কেন? বাঙালির ডিএনএ আপনার হচ্ছে মোজাইক শেপ। পৃথিবীর এমন কোনো জাতির ডিএনএ নাই যেটা আমাদের ডিএনএতে আসে নাই। এটা এই ডেল্টাতে ঐতিহাসিকভাবে এটা খুব উর্বর, যে আপনার ফসল উৎপাদনের জন্য তা না, সন্তান উৎপাদন, এবং খুব আপনার এখানে আমরা অনেকটা ফ্লেক্সিবল বলতে বোঝাচ্ছি, যেমন ইন্ডিয়ানরা যে হিন্দুরা কিন্তু যে কোনো কাস্টের সাথে বিয়ে করবে না, বিদেশি আসলে তার সাথে বিয়ে হবে না। আমাদের এখানে কিন্তু এই জেনেটিক রিকম্বিনেশনের একটা উর্বর ক্ষেত্র, যার কারণে আপনার একটা মোজাইক শেপ ডিএনএ। ফলে এই এবং 6টা ঋতু থাকার কারণে ডিএনএ হচ্ছে আপনার এই পরিবেশের সাথে ডিএনএর এক্সপ্রেশন, জিনের এক্সপ্রেশন আপনার চেঞ্জ হয়। ফলে এই একটা চ্যালেঞ্জ রয়েছে। তবে
এখানে বড় জিনিস যেটা রয়েছে উদ্ভাবনের সুযোগ। এই যে বৈচিত্র্যগুলো আসছে, ফলে সে ক্রিটিক্যাল থিঙ্কিং করার জন্য, স্ট্রাগল করার জন্য, বেরিয়ে আসার জন্য যে কোনো ক্রাইসিস থেকে আমরা কিন্তু চ্যাম্পিয়ন। বন্যা বলেন বা যে কোনো কিছুকে ভয় পায় না। কিন্তু আমাদেরকে ওইভাবে পলিসিগতভাবে ন্যাশনাল ওইরকম কনসেনসাসের মাধ্যমে আমরা একটা রাষ্ট্র কোথায় নিয়ে যাব আগামী মনে করেন 10 বছর বা 20 বছর, এই আপনি যে দুর্নীতির কথা বলছেন, এটাতে জিরো টলারেন্স হওয়া, এবং মেরিটোক্রেসি যেটা নিয়ে আন্দোলন করেছে, মেধা না কোটা, বলছে যে মেধা মেধা, এবং পৃথিবীতে এরকম আন্দোলন আপনি এত বড় আন্দোলন একটা নজির নাই। এটা আমার কাছে মনে হচ্ছে যে মেধার জন্য আন্দোলন, মেধা প্রতিষ্ঠিত হয়ে কি হলো, দেখা গেল যে কিছুদিনের মধ্যেই কোটা প্র্যাকটিস করা শুরু করলো যারা এই আন্দোলন করে এটা বিজয় করলো। এই যে জায়গাগুলোতে আমাদের দুর্বলতাগুলো আছে, এই দুর্বলতাগুলো যদি ওভারকাম করতে পারি, আমি তো মনে করি যে বাঙালিরা পৃথিবীতে আপনার টপ নেশনের ভিতরে যে কোনো বিবেচনায় থাকার কথা। মেহেদী হাসান, শোনা যাচ্ছে? জি স্যার, এখন শুনতে পাচ্ছি। 5-10 আচ্ছা, সেকেন্ডের মতো আমরা শুনতে পারি নাই। না ঠিক আছে। আর কোনো প্রশ্ন আছে আপনার? স্যার, আমার প্রশ্ন আছে, কিন্তু আপনার এখানে নেটের কোনো প্রকার নেট কি দুর্বলতা এখন আছে স্টেবল কিনা হয়েছে? একটু এখন কি কাইন্ডলি। ক্লিয়ার শোনা যায়? শোনা যাচ্ছে স্যার, কিন্তু আপনাকে দেখা যাচ্ছে না ভালো করে। হ্যাঁ, বলেন কি? একটু মানে কি আটকে আসতেছে। অস্পষ্ট দেখা যাচ্ছে? আমি জানি না, হয়তো নেটের স্পিডে কোনো সমস্যা কিনা। এখন ঠিক আছে স্যার, এখন ওকে, ঠিক থ্যাংক আছে। ইউ। হুম। তো স্যার, আপনি তো বর্তমান সরকারের অনেক নীতি নির্ধারণীর সাথে, যেমন আজকে একটা প্রোগ্রামে ছিলেন। তো স্যার, আপনি কি মনে করেন বর্তমান সরকারের অবস্থান কি আমাদের বর্তমান জিডিপি সরকারের শিক্ষা উপরে খাতের বিষয়ে? আসলে জনগণের খুবই বড় প্রত্যাশা। বিশেষ করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, ওনার কতগুলো বিষয় মানুষের খুব দৃষ্টি আকর্ষণ করেছে। প্রথম দিন থেকেই তার যে ম্যানিফেস্টো ছিল, রাজনৈতিক কমিটমেন্ট, এগুলো বাস্তবায়নের দিকে অগ্রসর হচ্ছে। ইভেন সবচেয়ে খুব আকর্ষণীয় বিষয় হচ্ছে উনি একেবারে টাইমলি, জাপানিজদের মতো বা ব্রিটিশদের মতো টাইমলি অফিসে যাচ্ছে। এবং ওনাকে আমরা যেরকম খুব কর্মময় প্রতিটি দিন দেখছি, দিস ইজ এ গুড সাইন। কিন্তু একজন তারেক রহমান অথবা একজন প্রাইম মিনিস্টার একটা রাষ্ট্রকে ঠিক করা রিয়েলি টাফ হবে, কিন্তু দিস মর্নিং শোজ দ্য ডে, এটা গুড সাইন। এখন যে জিনিসটা করতে হবে, প্রতিটা ক্ষেত্রে আপনার পলিসিগুলো রিফর্ম করতে হবে। আমাদের আসলেই অনেকগুলো নীতির মধ্যে অনেক ভূত রয়েছে। যেমন আজকে আপনার খুব চমৎকার কথা বলেছে আমাদের এই পরিকল্পনা ও অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ। উনি বলছে যে আসলে আমাদের যে আমলাতন্ত্র, এটা ব্রিটিশ এই আমলাতন্ত্র, এইটা যে কোনো জিনিস আপনার এই যখন ইন্টেলেকচুয়াল বা সমাজের মেধাবী বা বিশেষজ্ঞদের কাছ থেকে কিছু আসে, এটা সরকার পর্যন্ত যাওয়ার সময় আমলাতন্ত্র এটাকে ডাইজেস্ট করে এটা তার মতো করে ওখানে প্লেস করে। ফলে এই জিনিসগুলো রিফর্ম করা, এখানে আপনার জাতীয় স্বার্থে প্রতিটি যদি আপনার নীতি প্রণয়ন করা হয়, নীতি বাস্তবায়নের ক্ষেত্রে আপনার যদি যে যে জায়গাটাতে থাকা উচিত, প্রফেশনালিজমটা এই পরিপূর্ণভাবে চর্চা করা হয়, আমি মনে করি আমরা তো আশা করতে পারি এবং আশা করাটাই উচিত। কারণ আশা ছাড়া তো মনে করেন আমরা কিভাবে সামনে অগ্রসর হব। তবে নাগরিকদেরকেও আমি ব্যক্তিগতভাবে মনে করি যে রাষ্ট্রের প্রতি যে প্রত্যেকের আমাদের দায়িত্ব রয়েছে। যারা করাপশন করেছিল এবং করাপশনের পরিণতিও আমরা দেখেছি এই রাষ্ট্রে, কিন্তু এই পরিণতি থেকে আমরা যদি প্রকৃতভাবে শিক্ষা নিতে পারি এবং এখান থেকে আমরা ঘুরে দাঁড়ানোর আমি মনে করি যথেষ্ট সম্ভাবনা রয়েছে। স্যার, আমরা একেবারে শেষের দিকে আছি। আর কয়েকটা প্রশ্ন হয়তো আমরা আরো জানার চেষ্টা করবো আপনার সাথে। স্যার, আপনি কি মনে করেন যে বাজেট বাড়লে শিক্ষার মান বাড়বে? এবং যদি আমি আরেকটু যুক্ত করি, শিক্ষা খাতে বিনিয়োগের ফল সাধারণ মানুষ আসলে কতদিন পর দেখতে পারবে? হ্যাঁ, আমরা যদি 5% দিই, সাধারণ মানুষ আসলে কতদিন পরে এটা দেখার সম্ভাবনা আছে? বাজেট বাড়লে শিক্ষার মান বাড়বে, এরকম স্ট্রেট ফরওয়ার্ড কথা মানে উত্তর দেয়া খুব কঠিন। বাজেট যদি বাড়ে
এবং তার যদি প্রপার ইউটিলাইজেশন হয়, দুর্নীতি না হয়, পরিকল্পিতভাবে ওই বাজেট আপনার শিক্ষার গুণগত মান উন্নয়নের ক্ষেত্রে ব্যয় করা যায়, নিশ্চিতভাবে প্রতিটি মানুষ এই দেশের এটার আপনার সুফল পাবে। এবং এটার সুফল খুব বেশি সময় লাগবে না, কারণ তখন আমাদের এই শিক্ষাঙ্গনগুলোই আপনার পরিবর্তিত হয়ে যাবে। কারণ আমার মনে করেন যে ক্লাসরুমগুলো পরিবর্তন হবে, গবেষণাগারগুলো পরিবর্তন হবে। এই জায়গাটাতে আসলে একটা ন্যাশনাল মিশনে আরো সবাইকে সম্পৃক্ত করা, মনে করেন আপনি একটা বাজেট দিলেন, কিন্তু এই যে এই পাঠ্যক্রম আছে, যে শিক্ষক আছে, তাকে যদি আপনি উন্নত না করতে পারেন, পাঠ্যক্রমকে যদি যুগোপযোগী না করতে পারেন, এই বাজেট সরাসরিভাবে এরকম না যে জমিতে সার দিলেন ফলন বেশি হবে, আমার কাছে এরকম মনে হয় না। সেই জন্য বাজেটের সাথে সাথে খুব পরিকল্পিতভাবে আমাদের যেহেতু সীমিত এই অর্থ, সেটাকে আপনার যে ব্যবহার করা, সেই দিক থেকে আমাদের খুব কশাস, খুব সতর্ক হওয়া উচিত। এবং এই দুর্নীতিটা শিক্ষাক্ষেত্রে যদি এরকম ঘোষণা সরকার করতে পারে যে জিরো টলারেন্স টু করাপশন ইন এডুকেশন, এটা কি জন্য দরকার? কারণ এখানে যদি দুর্নীতি হয়, দুর্নীতিটা শিখে ডিগ্রির সাথে সাথে এই দুর্নীতি শিক্ষা নেওয়া যাবে কর্মজীবনে। এই দুর্নীতি তখন সমাজকে আপনার দূষিত করবে। যেমন এই শিক্ষা প্রতিষ্ঠানের জ্ঞান যেমন আপনার প্রযুক্তি এবং জ্ঞান এই সমাজকে আলোকিত করে, শিক্ষা প্রতিষ্ঠানের দুর্নীতি চর্চা সমাজকে দূষিত করবে। কারণ এখান থেকে গ্রাজুয়েট হয়েই তো লোকজন বড় বড় পজিশনে যাচ্ছে। কাজেই আমার মনে হয় সরকারের ১ নাম্বার টার্গেট করা উচিত, যেহেতু ছাত্ররা ২৪-এর গণ অভ্যুত্থানটা এত বড় একটা অভ্যুত্থান করেছে, আশা মানুষের মধ্যে জাগ্রত করেছে, বিশ্ববিদ্যালয়গুলো প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত শিক্ষাঙ্গনে বড় রকমের আপনার রিফর্ম করা উচিত। শিক্ষকদেরকে আলাদা ভাবে মর্যাদা দেয়া, মনে করেন শিক্ষকদের জন্য আলাদা বেতন স্কেল, তার সাথে আমলার কম্পিটিশন করার, এটা পৃথিবীতে কোথাও করে না। কারণ আমলা তৈরি করে কিন্তু এই বিশ্ববিদ্যালয় থেকে প্রডিউস হয়ে গিয়ে সে আমলা হচ্ছে, রাজনীতিবিদ হচ্ছে। কাজে এটা আমার এমন একটা ইনকিউবেশন সেন্টার, এটা মায়ের পেটের মতো, তাই না? এই জায়গাটাকে আমি ব্যক্তিগতভাবে মনে করি উন্নত দেশগুলোর যে মডেল আছে, আমরা শিক্ষকদেরকে বেতন যে অন্যদের চেয়ে ডাবল করতে হবে তা না, কিন্তু তার একটা মর্যাদার জন্য তাকে একটা স্বতন্ত্র বেতন স্কেল করে দিই। আমরা জাজদের ক্ষেত্রে এটা করেছি, এবং তাদেরকে কোনোভাবে সমাজের মধ্যে আপনার একটা সম্মানের জায়গায় রাখি। ইউনিভার্সিটিগুলোতে আরেকটা যে জিনিস আপনার বিষ বাষ্প আছে, এটা কবে মুক্ত করতে পারবে আমি জানি না। টোটালি ইউনিভার্সিটিগুলোকে আপনার আমার দলীয় রাজনীতি থেকে মুক্ত করা উচিত। যতক্ষণ পর্যন্ত না এটা করতে পারবো, আপনি যেটা বলছেন বাজেট 10 গুণ বাড়ালেও গুণগত মানের পরিবর্তন হবে না। এখানে সিন্ডিকেট গুলোতে কোনো পলিটিশিয়ান রাখা কোনো প্রয়োজন নেই। বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর আপনার ইউনিভার্সিটি নিয়োগ করুক, এখানে যোগ্যতম ব্যক্তি ওখানে আসবে। যখন পলিটিক্যাল একটা এজেন্টের মতো দেয়, দেখেন এই ইন্টারিম গভর্নমেন্টের সময় যাদের নিয়োগ দিয়েছিল তাদের কেউ কেউ এখন পালাইয়া যাচ্ছে, তাদের জন্য হুলিয়া তৈরি করেছে। আবার এখন যারা আছে পরেররা আইসা এরকম করবে, এটা তো বিশ্ববিদ্যালয় এবং শিক্ষা প্রতিষ্ঠানে কোনোভাবে হওয়া উচিত না। তো এটা আমরা ইচ্ছা করলে পারি, রাজনৈতিক সদিচ্ছা দরকার। বর্তমান সরকার আমি আশা করি এই জায়গাটাতে মনোযোগ দিবে, আর যদি না দেয় তাহলে হয়তো আমরা আমাদের এই দুর্দশা থেকে বেরিয়ে আসা কঠিন হবে। স্যার, খুবই গুরুত্বপূর্ণ আলোচনা হলো আজকে। আমরা একেবারেই শেষের দিকে স্যার। আসলে গবেষণা স্যার আমাদের অর্থনীতিকে কিভাবে উন্নতি করতে পারে, এবং আরেকটা বিষয় স্যার আমি একটু জানতে চাই, হয়তো আমাদের দর্শকরা এটা জানতে চাইবে, প্রাইভেট এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে যে গবেষণাগুলো হয় এগুলোর মধ্যে কি কোনো পার্থক্য আছে কিনা মোটা দাগে? খুব ভালো প্রশ্ন। প্রথম গবেষণার কথা বলি। আমাদের একটা রিসার্চ হয়েছিল যে কৃষি গবেষণায় যত টাকা খরচ হয়েছে, দেখা যাচ্ছে 1 টাকা খরচ করে আপনার এখানে 15 টাকা রিটার্ন এসেছে। কাজেই গবেষণার বিনিয়োগ নিশ্চিতভাবে আপনার ইকোনমিকে চাঙ্গা করবে, এবং 1 টাকা বিনিয়োগ করলে অনেক টাকার এটা রিটার্ন আসবে। আপনি লক্ষ্য করে দেখেন, এই পৃথিবীতে এখন যত কিছু আমরা ব্যবহার করছি, যত প্রযুক্তি, সব গবেষণা দ্বারা উদ্ভাবিত। এই গবেষণা দ্বারা উদ্ভাবিত প্রযুক্তিটা কিন্তু বাজারে যাচ্ছে। তো ফলে আমাদের গবেষণার বিনিয়োগ আমি মনে করি পরিকল্পিতভাবে রাষ্ট্রের নিড বেসড, রাষ্ট্রের কি প্রয়োজন ওই প্রবলেমকে সলভ করার জন্য প্রবলেম সলভিং রিসার্চে
ব্যাপক বিনিয়োগ করা দরকার। এখন আমাদের একটা বড় সমস্যা হচ্ছে কি, পৃথিবীতে যে কোনো দেশে যান, গবেষণার একটা ঐতিহ্য আছে। বলা হয় অমুক ল্যাবে মনে করেন মৌমাছি নিয়ে গবেষণা করে, 150 বছর যাবৎ শুধু এই মৌমাছি নিয়ে গবেষণা করে বিরামহীনভাবে। ফলে পৃথিবীতে তাদেরকে চিনে সবাই, এবং জ্ঞানটা এভাবে আস্তে আস্তে তিলে তিলে পিরামিডের মতো আপনার গড়ে উঠেছে। আমাদের দেশে কিন্তু ফান্ড পাইলে প্রফেসররা গবেষণা করে, মনে করেন ক্যামব্রিজে গেছে, পিএইচডি করে আসছে, আইসা কোনো ফান্ড পাই নাই। ক্যামব্রিজে যে লেভেলে রিসার্চ করছে এই লেভেলে ল্যাব নাই, কিছুদিন পরে হাউস টিউটর হয়, প্রভুস্ট হয়, এরপর হচ্ছে পলিটিক্স করে রাজনৈতিক নেতা হয়ে যায়। ডেঞ্জারাস কিন্তু এটা থেকে ফেরানোর জন্য আমাদেরকে পরিকল্পিতভাবে শিক্ষকদেরকে ওই সিস্টেম থেকে বাইরে রাখতে হবে। আরেকটা প্রশ্ন করেছেন যে সরকারি এবং বেসরকারি যে বিশ্ববিদ্যালয়গুলো আছে, এটা উত্তর আগে স্যার আমি আরেকটু স্যার প্রশ্ন অ্যাড করতে চাই আপনার ইয়েতে। স্যার অন্য দেশে কি স্যার যে প্রশাসনিক এবং যে একাডেমিক এই দুইটা দায়িত্ব কি টিচাররাই পালন করে অন্য দেশে বিশ্ববিদ্যালয়গুলোতে? না, বিশ্ববিদ্যালয়গুলো যেমন না, আমি জাপান, জার্মানি, ইউএসএ, ইউকে 4টা দেশে 12 বছর কাটিয়েছি। কাজে এরা হচ্ছে আপনি জানেন শিল্পের দিক থেকে খুবই শক্তিশালী, শিক্ষার মানের দিক থেকেও পৃথিবীতে বেস্ট ফোরই বলতে পারেন। ওখানে যেটা হয়েছে কি, ইউনিভার্সিটির প্রেসিডেন্ট জাপানে কখনো এটা প্রাইম মিনিস্টার মাথা ঘামাবে না কে প্রেসিডেন্ট হবে, এটা ইউনিভার্সিটি থেকে সিনেটের মেম্বার হবে, এটা নিয়ে কোনো প্রাইম মিনিস্টার বা রাজনৈতিক দল মাথা ঘামাবে না। এটা দিয়ে দিয়েছে যে এটা ওখানকার ডেমোক্রেটিক সিস্টেমে আপনার এই নেতৃত্বগুলো অ্যাডমিনিস্ট্রেশন তারাই চালায়, এখানে কোনো আমলা আসছে না বাইরে থেকে। কিন্তু ওখানে একটা পলিসি করে দিয়েছে যেটা তারা একেবারে অটোনোমাসলি নিজেরা এই কাজটা করে। ফলে আমাদের চেয়ে তারা অনেকটা স্বতন্ত্র। আমরা ইচ্ছা করলে এটা আনতে পারি কিরকম, আমাদের দেশে মনে করেন যে আইসিডিডিআরবি কিন্তু মহাখালীর একটা জঙ্গলের মতো জায়গার মধ্যে একটা প্রতিষ্ঠান, কিন্তু কলেরা রিসার্চে পৃথিবীতে এটা 1 নাম্বার। কি জন্য জানেন? এটাতে সরকারের, রাষ্ট্রের কোনো ইনফ্লুয়েন্স নাই, কোনো পলিটিক্স নাই। তো এর মানে আমার দেশে যদি এই পরিবেশটা করি, আইসিডিডিআরবির মতো প্রত্যেকটা আপনার গবেষণাগার কিন্তু এরকম ঐতিহ্য গড়ে তুলতে পারে। আর আপনি যদি এখন যে প্রশ্নটা করেছেন সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়, সরকারি বিশ্ববিদ্যালয় এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশে বেসরকারি বিশ্ববিদ্যালয় গত কয়েক দশকে সংখ্যা অনেক বেড়েছে, বেশ কয়েকটি অত্যন্ত সুনামের সাথে অগ্রসর হচ্ছে। আমাদের যে টোটাল টারশিয়ারি লেভেলের স্টুডেন্ট বিশ্ববিদ্যালয় পর্যায়ে, তার বড় অংশ এখন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো সম্পর্কে খুব নেতিবাচক মানুষের মধ্যে, বিশেষ করে সরকারি বিশ্ববিদ্যালয়ের লোকজনের এটা আছে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে কি, সরকারি বিশ্ববিদ্যালয়ের অনেক টিচার আমার কলিগদেরকে দেখি তাদের স্টুডেন্টকে আর ছেলে মেয়েকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ায়, কিন্তু যখন ইউনিভার্সিটিতে আমি ভর্তি করার ক্ষেত্রে বেসরকারি বিশ্ববিদ্যালয়কে রেস্ট্রিক্ট করে দিয়েছে, সরকারি ইউনিভার্সিটিতে ভর্তি হইতে পারবে না। এটা একটা ডেঞ্জারাস ব্যাপার। মানে সরকারি বিশ্ববিদ্যালয় বেসরকারি বিশ্ববিদ্যালয় একটা দেয়ালের মতো তৈরি করেছে। কিন্তু পৃথিবীতে দেখেন হার্ভার্ড ইউনিভার্সিটি, এটা হচ্ছে একটা বেসরকারি বিশ্ববিদ্যালয়। কাজে বিশ্ববিদ্যালয় বেসরকারি হোক সরকারি হোক, এটাকে বিশ্ববিদ্যালয় হিসেবে আমাদের দেখা উচিত। এটা হচ্ছে নাম্বার 1। আর বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো অনেকটা বাণিজ্যিক মডেলে আমাদের এখানে চলে। বাণিজ্যিক মডেলটা কিরকম আপনাকে বলি, একজন প্রফেসর বা একজন টিচার 4টা কোর্স নিতে হবে আন্ডারগ্রেডের। 4টা যদি আন্ডারগ্রেডের কোর্স নেয় কোনো একটা টার্মে, তাও ট্রাইমেস্টার মোস্ট অফ দেম, তখন তার রিসার্চ করার মতো এনার্জি থাকে না, খাতা দেখা, অ্যাসাইনমেন্ট, পরীক্ষা সব মিলিয়ে। কিন্তু সরকারি ইউনিভার্সিটিতে অনেক টিচার আছে, তারা কিন্তু একটা কোর্সও নেয় না, পলিটিক্স করে, সিনিয়র হয়ে গেছে, আবার অনেকে কিছু বেশি নেয়। ওখানে অনেক ফ্লেক্সিবল আছে। গবেষণার দিক থেকে সরকারি বিশ্ববিদ্যালয় যেহেতু অনেক প্রাচীন, তাদের কিছু ঐতিহ্য আছে, তারা অনেক বেশি সময় পায়, তাদের মধ্যে পিএইচডি স্টুডেন্ট ভর্তি করতে পারে। বেসরকারি এখনো পিএইচডি স্টুডেন্ট ভর্তি করতে পারে না, ফলে গবেষণা করতে হলে মাস্টার্স এবং পিএইচডি স্টুডেন্ট, পোস্ট ডকরা, তারা গবেষণা করে। আমাদের ইউনিভার্সিটি আপনাকে একটু এই ফাঁকে বলে নেই, আমাদের ইউনিভার্সিটি হচ্ছে বাংলাদেশের মধ্যে একটা ক্ষুদ্রতম ইউনিভার্সিটি। 1985-এ প্রতিষ্ঠিত হয়ে স্টুডেন্ট নাম্বার এখন 3000, কিন্তু র্যাঙ্কিং এ বাংলাদেশে, যে কোনো ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ বাংলাদেশে এটা নাম্বার 1 হয়ে যায়। বুয়েট, ঢাকা ইউনিভার্সিটি বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটিকে পিছনে ফেলে। এর রহস্যটা কি? রহস্য খুব ক্লিয়ার। আমাদের এখানে পুরো আমেরিকান সিস্টেমে চলে 100%। এখানে গিয়া দেয়ালের মধ্যে একটা কলমের দাগ পাবেন না, কোনো একটা ময়লা কোথাও পাবেন না, কোনো স্লোগান নেই, এবং 100% স্টুডেন্টের সিট আছে। এই পিএইচডি স্টুডেন্ট, তার একটা রেসিডেন্স আছে, বাচ্চা বউ নিয়ে তাকে তার বাচ্চা পড়ার জন্য স্কুল আছে। এটা কিন্তু বাংলাদেশের একটা সরকারি ইউনিভার্সিটি। এবং আমরা যদি এই পরিবেশটা দেই, গবেষণায় সে র্যাঙ্কিং এ বাংলাদেশে 1 নাম্বার,
এটা কিভাবে সম্ভব হয়েছে? এর মানে সামহাউ ইট ইজ ফ্রি ফ্রম দ্য পলিটিক্স, এবং এইটা শুরুটা হয়েছিল আমেরিকানরা আর জাপানিজরা মিলে ইপসা করেছিল। ওই মডেলটা, যে ইন্টারন্যাশনাল মডেলটা, তারা 10-12 বছর ছিল, এরা চলে গেছে, এখন পর্যন্ত সবাই এটা মেনে চলছে। একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন আমাদের এখানে পলিটিক্সটা কিরকম। আমি মনে করেন সিন্ডিকেট মেম্বার, সিন্ডিকেট হচ্ছে হাইয়েস্ট বডি, এখানে একটা মিটিং চলতেছে কিন্তু আমার ক্লাস হচ্ছে 10টা 20, আমি কোনো ভাইস চ্যান্সেলর প্রেসিডেন্টকে না বলে চুপ করে বেরিয়ে এসে ক্লাসে ঢুকে যাই, ছাত্ররা 100% ক্লাসে অ্যাটেন্ড করে। আমরা যে পারবো, এটা হচ্ছে গাজীপুর এগ্রিকালচার ইউনিভার্সিটি আপনারা আমন্ত্রণ জানাই, বা অন্যদেরকেও আমন্ত্রণ জানাই, এক সময় আসেন, যে দেখেন কিভাবে এটা সম্ভব। প্রত্যেক টিচারের পার টিচার যে পাবলিকেশন সংখ্যা, এটা বাংলাদেশে হাইয়েস্ট, এবং এটা সম্ভব। 100% টিচার আপনার গবেষণা ফান্ডও পাচ্ছে। তো এটা ছোট্ট ইউনিভার্সিটি, কিন্তু আমি মনে করি একটা মডেল হিসাবে, যেমন আইসিডিডিআরবি কে একটা মডেল দিলাম, এই জিওগ্রাফি কোনো প্রবলেম না, আমার গাজীপুর এগ্রিকালচার ইউনিভার্সিটিকে একটা মডেল দিলাম, আমাদের মাস্টার ডিগ্রি স্টুডেন্টের এই প্রযুক্তি যদি $7.5 মিলিয়ন ফান্ড বিল এন্ড মেলিন্ডা গেটসের আর্ন করতে পারে, এটা তো একটা সাইন যে হোয়াট উই ক্যান ডু। প্রাইভেট ইউনিভার্সিটিগুলোর ক্ষেত্রে আমি একটা জিনিস বলবো, যদি রিসার্চটাকে তারা নাম্বার অফ পাবলিকেশন করছে ঠিক আছে, কিন্তু কোনো একটা প্রবলেমকে নিয়ে লং টার্ম রিসার্চ করার মতো ফান্ডিং, তারা সরকারি ফান্ডিং গুলোর ক্ষেত্রে অনেক ক্ষেত্রে ডিপ্রাইভ হয়, এটা করা উচিত না। আর তাদেরকে গবেষণা করার জন্য, যারা গবেষণা করবে তাদের জন্য আমি মনে করি কোর্স লোড কমানো উচিত। কারণ আমি প্রাইভেট ইউনিভার্সিটি, ব্রাক ইউনিভার্সিটি এবং ইস্ট ওয়েস্টে পড়িয়ে এখানে দেখেছি যে আসলে অনেক ব্রিলিয়ান্ট লোকজন আছে, কিন্তু টাইম ম্যানেজ করতে পারছে না কোনোভাবেই যে গবেষণায় সময়টা দিবে। গবেষণায় অবভিয়াসলি শুধু সময় দিলে হবে না, এটা গায়ের পরিশ্রম না, প্রচুর পড়াশোনা করতে হয়, এবং তখন নতুন আইডিয়া জেনারেট করতে হয়। এবং যদি এমএস পিএইচডি এবং পোস্টডক লেভেলের গবেষক না থাকে তার টিমে, এই আন্ডার গ্রেড দেওয়া, প্রাইভেট ইউনিভার্সিটিতে মোস্টলি আর আন্ডার গ্রেড এবং মাস্টার্স দিয়ে রিসার্চ করানো হয়, সেই জন্য তারা অতটা প্রভাব বিস্তার করতে পারছে না। কিন্তু তারা আমাদের যে এই কতগুলো জিনিস আছে, সরকারি ইউনিভার্সিটিতে দুর্নীতি বেশি, পলিটিক্স বেশি, এইগুলো থেকে তারা কিন্তু মুক্ত। সেই জন্য তারা কিন্তু দেখবেন এই সীমাবদ্ধতার মধ্য দিয়েও 10-12টা ইউনিভার্সিটি আছে, তারা কিন্তু মাথা উঁচু করে দাঁড়াচ্ছে। আমার মনে হয় 10 বছর পরে আপনি লক্ষ্য করবেন প্রাইভেট টপ 10 এর মধ্যে প্রাইভেট ইউনিভার্সিটি মোস্ট অফ দেম অর্জন করবে। এরকম ধরনের একটা রাইজ লক্ষ্য করা যাচ্ছে যদি সরকারি ইউনিভার্সিটিগুলো তার বর্তমান ধারা থেকে ফেরত না আসে এবং সরকার এই দিকে মনোযোগ না দেয়। তো অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা স্যার। আজকে পুরো আলোচনাটা আমাদের দর্শকদের উপস্থিতি বলে দিচ্ছে যে তারা খুবই উপভোগ করেছেন আলোচনাটি। উপভোগের চেয়েও বেশি অনেক কিছু আশা করি জানতে পেরেছে, এবং দেশের নীতি নির্ধারণী যারা আছেন যদি তাদের সামনেও এই লাইভটি পড়ে, আশা করি তারাও উপকৃত হবেন নীতি নির্ধারণীর ক্ষেত্রে। তো স্যার, আমরা আজকে অনুষ্ঠান এখানেই শেষ করব। আপনার সর্বশেষ কিছু বলার আছে কিনা যদি বলেন, তারপরেই আমরা অনুষ্ঠানটা শেষ করব। সর্বশেষ আপনাকে মেহেদী হাসান খান সিয়াম, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা যে এই যে ইনিশিয়েটিভটা নিয়েছেন, এটা কিন্তু কোনো সরকারি উদ্যোগ না, এটা একটা সাইন যে আমাদের তরুণরা, তাদের মধ্যে উদ্ভাবনী অনেক চিন্তা আছে, এবং এটা টোটালি আপনি এমন একটা কাজ করছেন যে কিভাবে এই মেসেজগুলো আপনার সোসাইটিতে পাঠানো যায়, এবং এটা হয়তো ইউটিউবে বা অন্য আরো সংরক্ষিত থাকবে, অন্যরা দেখতে পাবে। আমি আমাদের তরুণ প্রজন্মকে বলবো, যারা 90-এর আন্দোলন করেছে, 71-এর স্বাধীনতা যুদ্ধেও কিন্তু তরুণরাই ছিল সবচেয়ে অগ্রগামী, এবং 24-এর যে আপনার ছাত্র গণ অভ্যুত্থান করেছে, এত বড় এই আপনার ঘটনা রাষ্ট্রের যদি ঘটাতে পারে, এই তরুণরা যদি তাদের শক্তিটা প্রয়োগ করে জ্ঞান, দক্ষতা এবং উদ্ভাবনে, এবং এই চিন্তাটা যদি করে, শুধুমাত্র চাকরি একমুখী চিন্তা না করে, কারণ সত্যিকার ভাবেই সরকারি চাকরি কয়টা আছে, কোটার মেধা যাই বলেন, সব উঠিয়ে দিলেও টোটাল যে আপনার এই স্টুডেন্ট বের হচ্ছে, তার 5%কে অ্যাবজর্ব করা সরকারের ক্যাপাসিটি নেই। অবভিয়াসলি সরকার এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলো কর্মসংস্থান সৃষ্টি করবে এবং তরুণদের জন্য আপনার সুযোগ সৃষ্টি করবে। কিন্তু আমি এক সময় তরুণ ছিলাম আপনাদের মতো, আমি একজন গ্রামের কৃষকের সন্তান, আমার কোনো মেন্টর ছিল না। আমি এখন মেন্টর হিসেবে আপনাকে বলি, আমার ল্যাবের মধ্যে এখন 60-70 জন আপনার পোস্টডক, পিএইচডি, মাস্টার্স কাজ করছে।
তাদেরকে দেখি কি মানে কত পাওয়ারফুল মেধা নিয়ে বিশ্বের সেরা সেরা জার্নালে এই পেপার এখানে বসে পাবলিশ করছে, গেটস ফাউন্ডেশনের ফান্ড এনজয় করছে, ওয়ার্ল্ড ব্যাংকের ফান্ড এনজয় করছে। পৃথিবীর এমন কোনো ডোনার নাই যাদের ফান্ড আমরা এনজয় করছি না। এর মানে আমাদের ক্ষমতাটা আছে। আপনি আপনার নিজের প্রতি আত্মবিশ্বাস রেখে মাথাটা উঁচু করে দাঁড়াতে হবে এবং কোনো বিকল্প নেই নিজেকে আপনার জ্ঞানে বলিয়ান করা, উদ্ভাবনে বলিয়ান করা। মিছিল স্লোগানের চেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে খুব পড়াশোনা করতে হবে। জগৎটা যে দ্রুত চেঞ্জ হচ্ছে, এই চেঞ্জের সাথে নিজেকে আপনার সম্পৃক্ত করে এই চেঞ্জে ক্ষুদ্র একটা কন্ট্রিবিউশন রাখার স্বপ্ন দেখতে হবে। আর যদি এই স্বপ্ন থাকে, মনে হবে যে কিছুই আমার সামনে সম্ভাবনা নেই, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যদি আপনি এই স্বপ্নের ভিতরে বিরাট স্বপ্নের পিছনে ছুটতে থাকেন, আপনার ভিতরের শক্তি ওই অ্যাটমের মতো প্রকাশিত হবে, রাস্তা খুলে যাবে। আমি গ্রামের কৃষকের সন্তান। আপনার 4টা দেশে, ইউএসএ, ইউকে, জাপান, জার্মানি, ওয়ার্ল্ডের বেস্ট স্কলারশিপ ফেলোশিপ, আপনার ফুল ব্রাইট, কমনওয়েলথ, জেএসপিএস, মন বসু, আলেকজান্ডার ফন হুমবোল্ট, এগুলো কিন্তু আমাকে কেউ পথ দেখায় নাই। আপনারা এটা পারবেন, আপনারা পারবেন, এই আশাবাদ ব্যক্ত করছি এবং দোয়াও করছি। আর সরকারের কাছে অবভিয়াসলি যারা পলিসি মেকার সমাজের, তাদের দায় আছে আমাদের তরুণ প্রজন্মকে রাস্তাটাকে তাদের সুগম করা, মসৃণ করে দেয়া। সেই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করছি এবং আপনাদেরকে যারা আজকে এই চমৎকার একটা আলোচনার সুযোগ দিয়েছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। মেহেদী হাসান খান সিয়াম এবং আরিফের সাথেও একটু দেখা হয়ে গেল। আরিফ আমার কোলাবোরেটর, অত্যন্ত ব্রিলিয়েন্ট আপনার বায়োটেকনোলজিস্ট, এবং সেও অনেক স্ট্রাগল করে কিন্তু ঠিকই নিজের পথটাকে খুঁজে নিয়েছে। আপনারা সবাই পারবেন। সবার জন্য অনেক শুভকামনা। শুভরাত্রি। শুভরাত্রি স্যার, আমরা এখানেই শেষ করছি। প্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।